পৃথিবীতে একটা কথা আছে যে চেঞ্জিং ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। মানুষের ভুল হয়, শয়তানের ভুল হয় না। এখানে এক দুজন আছে, দিল্লিতেও আছে, সেটা না। ভীষণ ডকুমেন্ট ত্রিপুরা 2018 এটা হয়ে গেছে বিভীষিকাময় ডকুমেন্ট। আমি আগে বিপ্লবেন কোম্পানি বলতাম, এখন বিপ্লব বাবুই বলতে হবে, কারণ রাজ্যসভার মেম্বার হয়েছে। মানে হঠাৎ রাজা হলে যা হয়, ত্রিপুরাজ্য তো গোল্লায় গেছে। এই 23-এ যে ধোকা দিয়েছে মানুষ, এই সংকল্পপত্র পুরাটা অসত্য এবং যেভাবে চলছে আগামী নির্বাচনে প্রচণ্ড বাজে রেজাল্ট হবে বিজেপি। আর বিজেপি কথা দিয়ে তাদের সেটেলমেন্ট করবে, এটার কথার খেলাপ করাটা, এটাকে গাদ্দারি বলা, বেঈমানি বলা। আপনার থেকে জানতে চাইবো, এই ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যে বাজেট পেশ হয়, সে বাজেট আপনার মতে কতটুকু জনমুখী? কিছু নেই, এটা একটা অস্বস্তির বাজেট। আমি বল এই সরকার ব্যর্থ সরকার এবং অসত্য প্রতিশ্রুতি দ্বিতীয়বার এসেছে। প্রথমটা তো আপনি মিথ্যার ফুলঝুরি। আমি চ্যালেঞ্জ করে বলতে যে এটা ত্রিপুরাবাসীকে যে ধোকা দিয়েছে, ভীষণ ডকুমেন্ট 2018, সেটার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু বিজেপিকে করতে হবে। বাজেটের প্রশ্ন ছিল, আর এখনের প্রশ্নটা বর্তমান সরকার কেমন কাজ করছে? আরে বাজেটে আপনার পকেটে টাকা না থাকে, ব্যাগ নিয়ে বাজারে গেলে কাজ হবে? নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে বর্তমানে রাজ্য রাজনীতি জুড়ে যে বিষয়গুলো অনেকটাই উঠে আসতে শুরু করেছে, এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমরা দেখতে পাই রাজ্যের জনগণের মধ্যে নানান প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্ন অনুযায়ী আমরা রাজ্যের বুকে যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোতে, তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সে অনুযায়ী আজকে আমাদের এখনকার একান্ত সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে যিনি একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ, অনেকটাই পুরনো বলা যেতে পারে, যার অভিজ্ঞতা রয়েছে এই রাজনীতিতে, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, অর্থাৎ 9 বনমালী বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন গোপাল রায় স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ। স্যার, প্রথমেই যে বিষয়টা আমরা জানতে চাইব, 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে আপনাকে প্রত্যেকে দাবাং বিধায়ক বলেই জানে, এবং আমরা দেখতে পাই 2018 বিধানসভা নির্বাচনের সময় আপনার এই আসনটি দখল করে নিয়েছিল পদ্মফুল, কিন্তু আবারও আপনি ফিরে পেয়েছেন। এই এলাকায় আপনাকে জয়যুক্ত হতে আমরা দেখি, কিন্তু 2018-তে কি এমন গাফিলতি ছিল মনে হয় যে যেখানে দখল করে নিতে পেরেছিল পদ্মফুল আপনার আসনটিকে? দেখুন, আমি একটু স্পষ্ট কথা বলি। পৃথিবীতে একটা কথা আছে যে চেঞ্জিং ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। বামফ্রন্ট এক নাগারে 25 বছর ছিল, দশরথবাবু 5 বছর, মানিক সরকার 20 বছর, আগে নিপেনবাবু 10 বছর, যোগ করলে 35 বছর। তারা 25 বছর এক নাগারে করেছে। 2 রকমের কাজ হয়, ডেভেলপমেন্ট হয়। একটা হয় ইভলিউশন, আরেকটা হয় রিভলিউশনারি ডেভেলপমেন্ট। তাই মানুষ সবসময় তাদের অনেক চিন্তা ভাবনা করে। আমরা রাজনীতিবিদরা মনে করি মানুষ কিছু বোঝে না, কিন্তু মনে রাখবেন, আপনার
আমাদের পিতা মাতা বা যারা গুরুজনরা আছে ওরা কিন্তু সব বোঝে। বামফ্রন্ট এক নাগারে 25 বছর থাকার ফলে নিশ্চয়ই কিছুটা গলত ছিল। হিউম্যান বিং, মানুষের ভুল হয়, শয়তানের ভুল হয় না। কিছু কিছু ভুল হয় না মন্ত্রী, এখানে এক দুজন আছে, দিল্লিতেও আছে, সেটা না। আমার বক্তব্য হলো এই যে ভীষণ ডকুমেন্ট, এটা ইংরেজিতে 2018, এইটার মধ্যে 299টা প্রতিশ্রুতি ছিল। এইটা যখন মানুষকে দেওয়া হলো, ত্রিপুরার জনগণ ভাবল যে গতানুগতিক ত্রিপুরার কাজ হচ্ছে, বামফ্রন্ট ক্ষমতায়, তেমন কোনো উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। নো নিউ গুড ইন্ডাস্ট্রিজ বা ব্যাম্বো বেসড, উডেন বেসড কোনো হ্যান্ডিক্রাফটসের কোনো বিশ্বমানের কিছু ইন্ডাস্ট্রি করেনি। এখানে ত্রিপুরার যে একটা নর্থে একটা মিনি পেপার মিল হতে পারে, অনেক জঙ্গল আছে তো, আসামেরও কাছাড়েরও কিছু আসবে, কারণ কাছাড়ের যেই জুট মিলটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, পেপার মিল। তাহলে মেটেরিয়ালের অভাব হবে না, আমাদের বেকাররা চাকরি পাবে। আর এখানে ভীষণ ডকুমেন্ট ত্রিপুরা 2018, এটা হয়ে গেছে বিভীষিকাময় ডকুমেন্ট। এটা একটা পুরোপুরি ওরা পালন করেন 299টা প্রতিশ্রুতির মধ্যে। আমি কিন্তু এগুলি সযত্নে রাখি। এবং আপনি জিজ্ঞেস করেছেন যে বনমালীপুরে আবার 23-এ কেন আমাকে মানুষ আশীর্বাদ করলো। এটার দুইটা কারণ। একটা হলো এখানকার যিনি প্রতিনিধি ছিলেন 4.5 বছর, বিপ্লব বাবু। আমি আগে বিপ্লব এন্ড কোম্পানি বলতাম, এখন বিপ্লব বাবুই বলতে হবে, কারণ রাজ্যসভার মেম্বার হয়েছে। তাই উনি মানে হঠাৎ রাজা হলে যা হয়, ত্রিপুরাজ্য তো গোল্লায় গেছে, বনমালীপুরের কিছু লোকের জন্য কিছু করেনি। ইট ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই ভীষণ ডকুমেন্টটা এটা ত্রিপুরা নয়, বনমালীপুর ইন পার্টিকুলার, ত্রিপুরা ইন জেনারেল বিকেম বিভীষিকাময় পরিস্থিতি। তার জন্য ফেলিউর অফ দ্য চিফ মিনিস্টার অ্যান্ড failure of their commitment in the vision document. Second thing, আমি 15 বছর সেবা করেছি, বিধায়ক উন্নয়ন তহবিল ছিল একমাত্র সম্বল। এটা দিয়ে যতদূর পেরেছি আপনার বনমালীপুরে ডেভেলপমেন্ট করেছি। আমার এলাকাতে আমি 15 বছর যখন বিধায়ক ছিলাম, 2003 থেকে 18, 10খানা অ্যাম্বুলেন্স দিয়েছি, প্রত্যেকটা ক্লাবে জিম দিয়েছি, চেষ্টা করেছি, লাইব্রেরি, রাস্তা, অন্তত 500 নেম প্লেট পাবেন, ছোটো ছোটো গলি, মানুষ হাঁটতে পারে না। অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ গট টাইম, আই এম টু কিল হাফ এ মিনিট। আমি একদিন আমাদের একটা ক্লাবে গেলাম, পাশে একটা লোক মারা গেল, ভদ্রমহিলা। কী হয়েছে জানতে গেলাম, তখন তো নতুন এমএলএ হয়েছি 2003-এ, যদিও আমার পলিটিক্যাল ক্যারিয়ার আগেই আমি সব হয়ে গেছে। আমি 97-এ ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম কংগ্রেসে। এআইসিসি 35 ইয়ার্স আমি মেম্বার,
এখন আমি অরুণাচলের পিআরও, প্রদেশ রিটার্নিং অফিসার, নর্থ ইস্টের জেনারেল সেক্রেটারি কংগ্রেসের। আমি ওই 15 বছর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলটাকে জনগণের টাকা, জনগণের জন্য আমি ব্যবহার করেছি। ইউটিলাইজেশন অফ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, ওটার একটা এফেক্ট আছে। আর আমি আমার বাড়িতে যারা আসে কোনো কাজে, আমি বিশ্বাস করি অতিথি দেব ভব, মানে অতিথি ভগবান তুল্য। ওনার কথা শুনতে হবে, ওনাকে যতদূর পারি সাহায্য করতে হবে। আর যারা আসে জনপ্রতিনিধির কাছে ভোট দেওয়ার পর তাদের একটা অধিকার জন্মায় যে ইট ইজ আওয়ার রাইট, উই হ্যাভ টু গো টু দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এমএলএ। এমএলএও বোঝা উচিত হোয়াট ইজ দ্য মিনিং অফ এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ পার্টি। তাইলে আমরা আইনসভা, বিধানসভাটার মধ্যে আইনসভা আছে, এটা আমরা আইন তৈরি করি। এবং একটা এমএলএ বুঝতে হবে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল তো হয়ে গেছে, ভোট দিয়েছে, কিন্তু ফর দ্য পিপুলটা তো আমাদের করতে হবে। সেই চিন্তা করে আমি যে 15 বছর কাজ করেছি, আমি কৃতজ্ঞ বনমালীপুরের জনগণের কাছে। ওনারা ইনস্পাইট অফ স্পেন্ডিং অফ ইলিগ্যাল মানি বাই দ্য বিজেপির প্রেসিডেন্ট দাঁড়িয়েছিল এখানে, বিপ্লব বাবুর 4.5 বছর 5 বছরের মুখ্যমন্ত্রীর এরিয়া, এখানে আমাকে জনগণ যে আশীর্বাদ করেছে আমি চিরকৃতজ্ঞ। এবং এই 5 বছরে আমি চেষ্টা করি যে as far as possible ম্যাক্সিমাম জনগণের পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে হাসি কান্নায় এই এলাকার ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। এই জন্য আমি জিতেছি। নেক্সট স্যার, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশন আমরা দেখেছি। সেই অধিবেশনে বাজেটকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নানান প্রশ্ন রয়েছে নানান মুখে। আপনার থেকে জানতে চাইবো, এই ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যে বাজেট পেশ হয়, সে বাজেট আপনার মতে কতটুকু জনমুখী? এটা তো আপনারাও ছিলেন, বাজেটের উপর ভাষণে আমি বলেছি এটা একটা দেউলিয়া সরকার। আপনারা জানবেন এই বাজেট বইগুলি, এখানে বাজেটে যে গ্ল্যান্স ওই শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে আছে, গত 5 বছর, এই বছরের তো আছে। আবার আমাদের মাননীয় রাজ্যপাল দিয়ে একটা অসত্য ভাষণ তারা পড়িয়েছে, এবার 3 ভাষায় হয়েছে, বাংলা, ইংরেজি এবং হিন্দি। উনি হিন্দিতে পড়েছে, ককবরকও হয়েছে মনে হয়, 4 ভাষা। এখন বক্তব্য হলো এই যে বাজেটে যে গ্ল্যান্ড, এই যে আপনার 2023-24, এখানে দেখলে আমাদের যিনি অর্থমন্ত্রী, উনি আমাদের সঙ্গে ওনার বড় ভাইও আমার সঙ্গে কাজ করে, কংগ্রেস থেকেই গিয়েছে। উনি আমার যতদূর ধারণা কমার্স নিয়ে গ্র্যাজুয়েট। আমি ভাবতে পারি না যে গত বছর এখানে লেখা আছে এক্সেস ব্যয় করে যে 650 কোটি টাকা, তাইলে ব্যয় করলে দেনা লাইবিলিটি। আর এইবার আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা দিয়েছে, কেউ পরে কিনা জানি না, পরে দেখলাম যে গত বছর ডেফিসিট বাজেট ছিল
তাহলে ডেফিসিট বাজেট হলে এইবার 2-এর পাতায় ওপেনিং ব্যালেন্স কি করে 650 কোটি হয়, তাহলে ডিফারেন্স হয়ে গেল 650 গুণে 1300 কোটি টাকা। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই বছরও 3435 কোটি টাকা ওরা ঋণ নিয়েছে মার্কেট থেকে, জিপিএফ থেকে, সরকারি বেসরকারি। এবং এটাও ঠিক, বামফ্রন্টের 25 বছরে 11,500, 12,000, 13,000 যাই ঋণ করে। ভারত সরকারের এখন বাজেটে ঋণ আছে 150 লক্ষ কোটি টাকা প্রায়। আমি যেটা কিছুদিন আগে গুগলে দেখলাম, প্রত্যেকটা রাজ্য সরকার প্রয়োজনে ঋণ নিতে হয়, প্রয়োজনীয় ট্যাক্স কালেকশন হয় না, বা সেন্ট্রাল যে গ্র্যান্ট নর্থ ইস্টে স্পেশাল পাওয়া উচিত, এটা সবসময় পায় না। এবছর আমি দেখলাম 1,000 কত কোটি টাকা ইন্টারেস্ট দিয়েছে। এই 5 বছরের বিজেপি সরকার প্রায় 12 থেকে 13,000 কোটি টাকা ঋণ এই বছর সত্য হবে। তো 13,000 কোটি টাকা তোমরা 5-6 বছরে ঋণ করলে, এখন অ্যাবাভ 25,000 ক্রোর্স ঋণী। এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার মাথার উপর ঋণের বোঝা চাপাতে হবে। আর আমাদের তো সবাইকে ঋণী করেছে এই বিজেপি সরকার। আর এখানে ওরা প্রথম ডকুমেন্টে বলেছে প্রথম বছর 50,000 চাকরি দেবে। এখানে এবার দেখা গেল যে ওনারা চাকরি দিতে গেলে একটা ফান্ড দরকার। এই বাজেটে কোনো প্রভিশন নাই এমপ্লয়মেন্টে। এখনের এই 23-এ যে ধোকা দিয়েছে মানুষকে, ওটা ছিল ভীষণ ডকুমেন্ট ত্রিপুরা। এটা হলো সংকল্পপত্র 23-এ। আমি সব কালেকশন করে রাখি। এই সংকল্পপত্র পুরাটা অসত্য। কারণ হলো, যদিও আপনি বলবেন তো শুরু হলো, শেষ হবে। শুনুন, একটা গাড়ি দেখলে বোঝা যায় ড্রাইভার কেমন। যখন দেখা যায় গাড়িটা এলো, পিছনে বাড়ি খেয়েছে, সামনে খেয়েছে, সাইডে খেয়েছে, তা গাড়িটা অনেকটা বাড়ি খেয়ে নষ্ট হয়েছে, আপনাকে বুঝতে হবে ড্রাইভার নট আপ টু দ্য মার্ক। আমাদের ভীষণ ডকুমেন্ট দেখে এটা পড়াশোনাই করেনি, হোয়াট দে হ্যাভ রিটেন। একটা সুন্দর জিনিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ স্টেট, কিন্তু এটার কোনো প্রতিশ্রুতি। এরা কত বলবো, দেখুন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অটল বিহারী বাজপেয়ীজি, ইন্দিরাজির সময় তখন বিরোধী নেতা, রাজীবজির সময় বিরোধী নেতা, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল 1984 থেকে 1989। তখন উনি প্রায়ই বলতেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ দ্য ব্লেসিং অফ এ গুড গভর্নেন্স। গঠনমূলক সমালোচনা এটা গুড গভর্নেন্স, এটা ভালো স্মুথ রানিং গভর্নমেন্টের পক্ষে এটা আশীর্বাদ, ব্লেসিং। কিন্তু এইখানে তারা তো বোঝে না। আমি কি করব? আপনাদের দেখেছেন বিধানসভায় আমি বাজেট নিয়ে কথা বলেছি। যেখানে টাকার বন্দোবস্ত নেই সেখানে কি কাজ করবে?
তারপরে বাজেটে একটা ফাইন্যান্স করেছে, স্টেটমেন্ট করেছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে টাকা নেই, দেউলিয়া। তো টাকা না থাকলে আপনি কেমনি ডেভেলপমেন্ট করবেন? আমি লাস্টে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে আমি বলেছি, আপনারা একটা কাজ করুন, যে দেউলিয়াপনা হয়ে গেছে সরকারটা গত 5 বছরে, আপনারা যেহেতু ডাবল ইঞ্জিন, দিল্লিতেও ইঞ্জিন, এখানেও ইঞ্জিন, যদিও 2টা ইঞ্জিনেই ব্রেকডাউন হয়ে গেছে, 1010 কোটি টাকা একটা প্যাকেজ এনে নর্থ ইস্ট সাফারার স্টেট ত্রিপুরা for the interests of the unemployed, for the employees, for the poor people. এখানে registered around 68% people below poverty line বাস করে ত্রিপুরা। এবং ভারতবর্ষে এটা রেকর্ড, এই 9 বছরে বিপিএল 40%-এর উপরে চলে গেছে। মোদিজি বলেছিলেন যে প্রতি বছর 2 কোটি রোজগার দেবেন, চাকরি দেবেন। গত 9 বছরে মোর দেন 90 lakhs অফ এমপ্লয়িজ তাদের চাকরি হারিয়েছে। এই যে অনিয়ম, এই যে ব্যর্থতা, এই জন্য এবার আমিও জিতেছি এবং বিরোধীদের পার্সেন্টেজ কিন্তু 61, পাবলিক 61% লোক ত্রিপুরার। আমি শতকোটি প্রণাম জানাই, ওরা এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। ডিউ টু ডিভিশন অফ ভোটস ইন দ্য অপোজিশন ফর এনি রিজন, ওরা 29% ভোট পেয়ে 39% ভোট পেয়ে 39%, 61 পেয়েছে বিরোধীরা, 39% পেয়েছে সরকার পক্ষ। ওরা সরকার ম্যাজিক ফিগার হয়েছে অ্যাকর্ডিং টু পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1955, যে ম্যাজিক ফিগার হবে সে গভর্নমেন্ট করবে। কিন্তু আত্মসমালোচনা করা উচিত বিজেপি। ওরা ছিল আইপিএফটি বিজেপি 2018-তে 44 জন, এবার হয়েছে 33 জন, একজন রিজাইন করেছে, এখন 32 জন। এবং যেভাবে চলছে, যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আগামী নির্বাচনে প্রচণ্ড বাজে রেজাল্ট হবে বিজেপি, আনএক্সপেক্টেড, এবং যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি কর্মচারীদের, ওরা বলেছে যে কি 7th পে কমিশন দিয়েছে, এখানে যেটা ওই ভিশন ডকুমেন্টে ছিল। আসল কথা হলো পড়াশোনা না করে যা বলা, এই যে ভিশন ডকুমেন্টে বলেছে 7th পে কমিশন, সেন্ট্রাল 7th পে কমিশন, এই বইটা, এই সবগুলি বই যোগ করলে যা হবে এত বড় বুক, 7th পে কমিশন। এটার মধ্যে সিপিএম 25 বছরে 2.25% ফিটমেন্ট ফ্যাক্টর একটা আইটেম, ওইটা 2.25 দিয়েছে, আর ওরা 0.32 দিয়েছে, 0.32% দিয়ে ডিএটা বেড়েছে কিছুটা। এরা বলছে আমরা 7th পে কমিশন দিয়েছি। আপনি এখানে একটা নদী আছে, হাওড়া নদী, আপনি যদি 1 গ্লাস জল এনে বা 1 বালতি জল এনে বলেন হাওড়া নদীটাকে আমি তুলে নিয়ে এসেছি, এনিবডি উইল বিলিভ? সুতরাং এই সরকারের ম্যাজিক ফিগার হয়েছে, মিনিস্ট্রি করেছে। আমরা বলবো শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কর্মচারী, বেকার, আমি বাজেটে বেকার ভাতার কথা বলেছি, বেশি লাগবে না,
20-25 কোটি টাকা লাগে বছর। এখানে যেখানে আপনার 27,654 কোটি 45 লক্ষ টাকা আপনি বাজেট করেছেন, আপনি ঋণ করেছেন 3,435 কোটি টাকা। এখানে বেকারদের বেকার ভাতা অসুবিধা কি? এখানে দিল্লিতে আছে আপনাদের মোদিজি, আপনারা বলেন মোদিজি সাকসেসফুল। মোদিজির কাছে বলুন যে আমাদের রাজ্যে টাকা দেওয়া হোক। আমি কিন্তু ত্রিপুরা মাতা আমার কাছে, ত্রিপুরা আমার কাছে মা। আমি ত্রিপুরার ডেভেলপমেন্ট চাই। কর্মচারীদের এর ব্যাপারে মোর দেন 30% হয়। আমি এবার চিৎকার করেছি, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম, হি সিমস টু বি জেন্টলম্যান, কিন্তু একটা কথা বলেনি। কর্মচারীরা আপনার হায়ার লেভেলের তারা কিছু কিছু চলছে, কিন্তু অনেকে তো আমাদের কাছে আসে যারা গ্রুপ ডি সি বড় কষ্টে আছে। সুতরাং পড়াশোনা না করে আপনার বিধানসভায় দাঁড়িয়ে বিপ্লব বাবু কতদূর পড়াশোনা করেছে বিতর্কিত ব্যাপার, ওনার তো সবাই বিতর্কিত। তাই ভীষণ ডকুমেন্ট না পড়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এটা হাওয়া এসেছিল অ্যান্টি লেফট, ওরা দখল করেছে, আমরা কংগ্রেস আমরা সেটা সুযোগ নিতে পারিনি। এনিহাও এই বাজেট জনগণের কল্যাণ কি করে করবে বলুন? টাকা নেই। তারপরে একটা জিএসটি একটা অ্যামেন্ডমেন্ট করেছে, এটার জন্য আরও ক্ষতি হবে। ব্যবসায়ীদের উপর বোঝা চাপালে ওরা বাড়িঘর থেকে এনে টাকা দেবে না, আমাদের থেকে আপনার থেকে জিনিসপত্রের দাম বাড়বে। আজকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সুতরাং এই অবস্থা প্রিভেল করলে আগামী নির্বাচনে 5 বছর পর বিজেপির কথা বললেই মানুষ আক্রমণ করবে, আমি বলি। কারণ পাবলিক চায় শান্তি, পাবলিক চায় ডেভেলপমেন্ট। এখানে দেখুন, আমি একটা মেল থেকে বের করেছি, এখানে 28 জন লোক, বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদী, নিশান মোদী, পুষ্পেশ বৈদ্য, আশিস জনান পুত্রা, সানি কারালা, এই 28 জনে প্রায় 1 লক্ষ কোটি টাকা, প্রায়, অ্যাকর্ডিং টু পেপার, নিউজ পেপার এনে ওদের ঋণ নিয়ে বিদেশে চলে গেল। এর মধ্যে একমাত্র বিজয় মালিয়াজি কর্ণাটকের, বেঙ্গালুরে, আর বাকি 7-8 জন সব গুজরাটে। তাইলে মোদিজি 9 বছরতে ওদেরকে ধরে নিয়ে পাকড়িয়ে আনতে পারেনি, একজন এনেছে না। এই 1 লক্ষ কোটি টাকা প্রায় আমাদের রিজার্ভ ব্যাঙ্কে থেকেছে, ঋণ দিয়েছে ওরা। ম্যাক্সিমাম লোক এখানে যে আছে, এই যে লোন নিয়েছে, 27 belongs to Gujarat, only Vijay Mallya belongs to Karnataka. তাই এই টাকাগুলি তো আমাদের টাকা, ভারতবর্ষের টাকা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ কোটি টাকা যদি ঋণ নিয়ে পালিয়ে যেতে পারে, আমরা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকা পাবো না কেন? হোয়াই নট? আপনারা জানবেন, নর্থ ইস্ট ইন জেনারেল, ত্রিপুরা ইন পার্টিকুলার,
আমাদের যেহেতু রেভিনিউ কম, সবগুলি হল হিলি এরিয়া ম্যাক্সিমাম, আমাদের এখানে ডেভেলপমেন্ট কম হয়েছে। একটা কথা আমি বিধানসভায় বলেছি, ইফ ইউ ডিপ্রাইভ দ্য পিপুল, পিপুল উইল বিকেম ফ্রাস্ট্রেটেড। আর ম্যাক্সিমাম ডিপ্রাইভেশন হলে অ্যাঙ্গুইশনেস হয়, মনে অ্যাঙ্গুইশনেস। আরও বেশি ডিপ্রাইভ হলে এটার বই প্রকাশ, আউটবাস্ট। ইট মে বি মুভমেন্ট, ইট মে বি ইন আদার ফর্ম। মুভমেন্ট তো বিভিন্ন প্রকারে হয়। আমি বলছি, আমি আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে আমি ডিমান্ড করছি যে আপনারা বেকারদের দেখুন। ইউ আর অলসো আনএমপ্লয়েড, ইউ আর মাস্টার ডিগ্রি ইংলিশ অনার্স। ইট ইজ শেমফুল ফর দ্য স্টেট অফ ত্রিপুরা। আপনার মতন একজন, আপনার মতো হাজার হাজার, আজকে একটা ক্লাস ডি গ্রুপ ডির একটা চাকরির জন্য মাস্টার ডিগ্রি 80% অ্যাপ্লাই করছে। ইট ইজ ম্যাটার অফ শেম ফর দ্য স্টেট। সুতরাং বেকারদের চিন্তা করতে হবে। ওনারা ওই যে বিভীষিকাময় ডকুমেন্ট, যেটা ওই এটা ভীষণ বিভীষিকা ডকুমেন্ট, এটার মধ্যে বলেছে রেগার কাজ 200 দিন হবে, 100 দিন ছিল, বা মিনিমাম 100 ডেজ। এটা ছিল ইউপিএ সরকার, হেডেড ডক্টর মনমোহন সিং, অ্যান্ড চেয়ারপারসন ছিল সোনিয়াজি। 4 বছর সিপিএম বা বামফ্রন্ট বাইরের থেকে সমর্থন করেছে। 2008-এ ওরা উইথড্র করেছে। করার পর আমরা আমাদের সিট বেড়েছে। আমরা 2008-এ ওরা আমাদের এই করলো। 2013-তে কংগ্রেস 200-র উপরে, 200 সামথিং, 6 না কত আমরা সিট পেয়েছি। আগে 200-র নিচে ছিল, 100 সামথিং ছিল। এখন বক্তব্য, ফ্যাক্টস রিমেইন। ত্রিপুরা রাজ্যের স্বার্থে আমি বলবো, এই সরকার ব্যর্থ সরকার এবং অসত্য প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বার এসেছে। প্রথমটা তো আপনি মিথ্যার ফুলঝুরি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা ত্রিপুরাবাসীকে যে ধোঁকা দিয়েছে, ভীষণ ডকুমেন্ট 2018, সেটার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু বিজেপিকে করতে হবে, শুরু হয়ে গেছে। আর এবারের সংকল্পপত্র, আগেরটা ছিল ইংরাজিতে ধোঁকা, এখন হলো বাংলায় ধোঁকা, এই দেখুন। সুতরাং কর্মচারীদের আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, আমি প্রশ্ন দিয়েছি 30টা, 15টা ফিরিয়ে দিয়েছে অধ্যক্ষ মহোদয়, কারণ এগুলো উত্তর দিতে পারবে না। আমি একটা কথা বলবো, TTAADC এরিয়া, এটা 2/3 জিওগ্রাফিক্যাল, 1/3 অলমোস্ট পপুলেশন, 1/3 থেকে একটু বেশি হতে পারে। তাদের জুমিয়াদের অবস্থা কি? ওরা তো বসেছিল যে আমরা রেগার কাজও করব, 340 টাকা পাবো, এখন 227 টাকা মনে হয়। আমি কয়েকদিন আগে একটা স্টেটমেন্টে দেখলাম পত্রিকা, 227 টাকার মাঝখানে কিছু লোক দাঁড়িয়ে গেছে, রেজাকার, দালাল,
ওদের না ধরলে লেখার নাম লেখানো যায় না। আমি বলবো যে ওরা বিভীষিকাময় ডকুমেন্টে ৩৪০ টাকা বলেছিল, এটা অচিরেই করা উচিত। আর বেকারদের ৫০,০০০ পদ খালি শূন্য পদ বলেছিল, যে বলেছে তার অপরাধের শাস্তি হওয়া উচিত। মিথ্যা প্রতিশ্রুতি। আমাদের রাজ্যপালের ভাষণে দেখলাম শ্রী সত্যদেব নারায়ণ আর্য, মাননীয় রাজ্যপাল, ওনার এখানে বলেছে ২০,০০০ চাকরি দিয়েছে। ভীষণ ডকুমেন্টে প্রথম বছর ৫০,০০০, উনি বলেন ২০,০০০, এক মন্ত্রী বলেন ৯,০০০, এক মন্ত্রী বলে ১৬,০০০। আমি বলবো বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আপনি একটা শ্বেতপত্র বের করুন, গত ৫ বছরে বিজেপি সরকার কত জনকে রেগুলার চাকরি দিয়েছে। ইট শুড বি ক্লিয়ার। অ্যানাদার থিং, কর্মচারীদের ৩০% দিয়ে রাখতে পারে না। ইট ইজ রাইট অফ দ্য এমপ্লয়িজ। আপনি সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে, কি বলেছে? ক্যালকাটা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, বিভিন্ন হাইকোর্ট। দিস ইজ দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ। কারণ দ্রব্যমূল্যের ভিত্তিতে এই ডিএটা কী জন্য? জিনিসের দাম বাড়ছে, ডিয়ারনেস অ্যালাউন্স বাড়বে। এটা বছরে দুবার হয়, একটা জুন মাসের প্রথম, একটা জানুয়ারির প্রথম। এখানে জমতে জমতে ত্রিপুরাতে 30% জমে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা আমাদের এমপ্লয়ি থেকে 30% বেশি দিয়ে পাচ্ছে। এই সার্বিকভাবে বলব কিছু নেই আপনার বাজেটে। ত্রিপুরার থাকলে তো আপনি ডেভেলপমেন্ট করবেন। এটা একটা অস্বস্তির বাজেট। এই বাজেট দেখবেন হাহাকার চলবে। স্যার, আমরা বাজেটের প্রথম দিনে দেখতে পাই যিনি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের বিধায়ক, ওনাকে আমরা দেখতে পাই পবিত্র বিধানসভায় গঙ্গা জল ছিটিয়েছিলেন। এ বিষয়ে আপনি কি বলবেন? যিনি গঙ্গা জল ছিটিয়েছেন ওনাকেই জিজ্ঞেস করুন, ওনার কথাই বলুন। গঙ্গা জল তো পবিত্র জিনিস, ছেড়াতে পারে। হরিদা এই রং, কিন্তু কেন ছিটিয়েছে উনি জানেন, ওনাকে জিজ্ঞেস করুন। স্যার, আমরা দেখতে পাই যে বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছিল যে বিধানসভা যখন চলছিল তখন এক একটা সময় দেখা গেছে যে আপনি এবং বিরোজিৎ সিনহা দেখানো হয়েছিল আপনারা ঘুমিয়ে আছেন, এমনটা দেখানো হয়েছিল। সেটা কতটুকু সত্যি রয়েছে? বিরোজিৎবাবু আমার সাথেই বসে। আমি ন্যাচারালি যখন অন্যের কথা শুনি, আমি খুব আই এম এ ডেডিকেটেড এবং সিরিয়াস। আমি গালে হাত দিয়ে আমি চুপ করে শুনি, ঘুমানোর জগায়। এই যে চোখ বন্ধ করে শুনছিলাম, ওটা তুলেছি। বিরোধবাবু কী করেছে আমি জানি না, বিরোধবাবু। তবে আমি কখনো শুইনি। আমি এইভাবে একজন বলতেছে বাজেটের উপর আলোচনা, তা আমাকে শুনতে হবে। কারণ সকাল 11টা শুরু হয়, রাত্রে 11টা শেষ হয়েছে লাস্টের দিন, মাঝে মাঝে 10টায় শেষ হয়েছে, 9টায় শেষ হয়েছে। বসে থাকা, আচ্ছা আমি গালে হাত দেখেছেন মনে আমার 12টা গালে, চোখ বুজে শুনছিলাম। কারণ চোখে দেখা যায় না, কানে শোনা যায়, চোখে শোনা যায়। তো যারা করেছে দেখুন। আমি তো তাদের, আমি সাংবাদিকতা আপনার এটা একটা পবিত্র জিনিস। আমার কাছে একটা ছোট্ট সংবাদপত্র আছে। আর ইয়েলো
জার্নালিজমও এখন ভারতবর্ষে চালু হয়েছে বিভিন্নভাবে। তাই এখন যে ছবিটা আপ কথা বলছে, হ্যাঁ আমি মনোযোগ দিয়ে শুনেছি, আমি মাথায় হাত দিয়ে এভাবে চোখটা বন্ধ করে আমি অ্যাটেনশান দিয়ে শুনেছি। স্যার আরও একটি বিষয় আমরা দেখতে পাই, যখন বিরোধীদের আমরা দেখতে পেয়েছিলাম কোনো একটি বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকেই ওয়াকআউট আউট করে নিয়েছিল সেই বিধানসভার অধিবেশন থেকে, তখন আর আপনি এবং বিরোজিৎ সিনহা স্যারকে দেখা যায় সেখানে থেকে যেতে। সেটাকে নিয়েও বিরোধী যে দলগুলো রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলো, তাদের পক্ষ থেকে আমরা প্রশ্ন উঠে আসতে দেখেছি। আমরা একটু জানতে চাইবো আপনি এবং বিরোজিৎ সিনহা স্যার তখন অধিবেশনের ভেতর কেন থেকে গিয়েছিলেন? আপনি ছিলেন ওখানে? আপনি ছিলেন? দেখা গেছে। আর দেখা যাওয়া থাকা এক কথা না, কানে শোনা চোখে দেখা 4 আঙুলটা 4000 কিলোমিটার। আমি দাঁড়িয়েছিলাম, আমরা যখন বিরোধীরা এই করছিল, আমরা যখন ওয়েলে আমরা প্রতিবাদ করছিলাম, ওই যে একটা ভিডিওর ব্যাপারে বিধায়কের একটা বেআইনি নক্কারজনক ব্যাপার, তখন 6 জনকে প্রথম সাসপেন্ড করেছিল ফর 1 ডে। ওয়াকআউট আমরাও করেছি, আমরা 2-3 মিনিট টাইম নিয়েছি। আমি বলেছিলাম সুদীপবাবু চলে গেছেন, সুদীপবাবুর মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, কলকাতা চলে গেছে, ভোটটা দিয়েই চলে গেছে। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আজকের জন্য যাদের 6 জনকে আপনারা বহিষ্কার করলেন, সাসপেন্ড করলেন, ওদেরকে ফিরিয়ে নেওয়া, কারণ এটা অ্যাকর্ডিং টু রুলস of procedure and conduct of business in Tripura Legislative Assembly, এই অনুযায়ী আপনি প্রতিবাদ করতে পারেন। আমি কনভিন্স করার চেষ্টা করছি, এবং সাবসিকুয়েন্টলি মুখ্যমন্ত্রী যখন 2টার সময় 2টার পরে 6 জনের একদিনের যে সাসপেনশন উইথড্র করেছে, এটা আমি দাঁড়িয়েছিলাম ফর নট মাইসেলফ, for the unwarranted illegal decision of the speaker। আমি প্রতিবাদ করেছি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি 6 জনকে 2টার থেকে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করার পারমিশন যাতে দেয় স্পিকারকে বলেছে, এবং উনি যে প্রপোজ করেছিলেন অ্যাজ এ লিডার অফ দ্য হাউস যে 6 জনকে আজকের দিনের জন্য সাসপেন্ড করা হোক, এটা উইথড্র করেছে। দিস ইজ দ্য থিং। স্যার আমরা দেখতে পাই যে বর্তমান সরকারের কার্যকলাপকে নিয়ে আপনাদের অভিযোগ থাকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে 2023-এর বছরে যেহেতু আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে বর্তমান সরকার রাজ্যের জন্য কী ধরনের কাজ করছেন, কেমন কাজ করছেন বলে আপনার মনে হয়? আপনারা একটু ট্রেনিং নিয়ে আসেন আমার কাছে আসতে গেলে। আমি বললাম এই বাজেট হর্ষডিম্ব, এই বাজেটে ডেভেলপমেন্ট হবে না, এরপরে আপনার এই প্রশ্ন হয় কী করে? স্যার বাজেটের প্রশ্ন ছিল, আর এখনের প্রশ্নটা বর্তমান সরকার কেমন কাজ করছে। আরে বাজেটে আপনার পকেটে টাকা না থাকলে ব্যাগ নিয়ে বাজারে গেলে কাজ হবে? বাজেটে প্রভিশন নেই, ঋণ করেছে, এমপ্লয়িদের দিয়ে দিতে গেলে একটা ফান্ড লাগবে, ওটাও নেই। বেকারদের জন্য চাকরি দিতে গেলে একটা প্রভিশন থাকবে, ওটা নেই। তাহলে কী হবে? আমি এটাও সাজেশন দিয়েছি যে আপনার ফর্ম 11 ওই ডিট করে বেকাররা, ছেলেমেয়েরা আপনাদের মতো যারা বেকার, ফর্ম 11-এ ডিট করলে বিনা টেন্ডারে, আমার মনে হয় 5 লাখ টাকা পর্যন্ত, জানি না এটা এখন
আমাদের জোট আমলের 2 লাখ টাকা ছিল। আপনি ফর্ম 11-এ কাজ দিতে পারেন, রিপেয়ার এই সেই ছোটো ছোটো কাজ। 4 জন বা 3 জন বেকার যদি একটা ডিট করে, সে কিছু টাকা পেল, না খেয়ে রইল না। আপনি চাকরিও দেবেন না, বেকার ভাতাও দেবেন না, আর কাজ করার সুযোগ দেবেন না। হোয়াট ইজ দিস? আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, জুমিয়াদের যারা পাহাড়ে আছে, জুমিয়াদের জন্য কত সাবসিডি ছিল গত বছর, এবং তার পুরোটা ব্যয় হয়েছে কিনা? মাননীয় অধ্যক্ষ এটা রিজেক্ট করে দিয়েছে। আমার 35টার মধ্যে 15টা কোশ্চেন রিজেক্ট করেছে। কি করব? তারা আনসার দিতে চায় না। স্যার, একটু পূর্বে কিছুক্ষণ পূর্বে আপনি বলেছিলেন যে 30টা কোশ্চেন, এখন বলছেন 35টা। 30-35টা, যা 31 তা 30-35টা। আমি তো 3 দফায় দিয়েছিলাম 30-35। বলেন। স্যার, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিশেষভাবে যে বিষয়টা রাজ্যের বুকে একটা সবচাইতে বড় সমস্যা, সেটি হচ্ছে 10,323 চাকরিচ্যুত যে শিক্ষক শিক্ষিকারা। তো সেখানে বর্তমানে হয়তোবা সংখ্যাটা সেই 10,323-এ নেই, অনেকটাই কমে দাঁড়িয়েছে, অনেকেই বিয়োগ হয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আজকের দিনে তাদের যে পরিস্থিতি, 10,323 চাকরিচ্যুত যে শিক্ষক শিক্ষিকাদের পরিস্থিতি, তাকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, লেট ইজ বেটার দেন নেভার। আমি কিন্তু বিধানসভায় বলেছি 10,323 নিয়ে। যখন বলেছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা বামফ্রন্ট ইরেগুলারিটি করেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ওদের চাকরি এই হয়েছে। তখন আমি বলেছিলাম যে আপনারা যদি জেনেই থাকেন, আপনারা জানতেন সুপ্রিম কোর্ট এটা কিছুটা অনিয়ম তো হয়েছে, অস্বীকার করা যাবে। নিয়ম বহির্ভূত না হলে সুপ্রিম কোর্ট কেন করবে? আমাদের হাইয়েস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন বলে অনিয়মের কথা, তখন তো আমরা জুডিশিয়ারি আমাদের স্যালুট জানাই। কিন্তু তারপরে কেন ভীষণ ডকুমেন্টে আপনারা বললেন যে তাদের এটা পার্মানেন্ট সলিউশন করবে? এটা জেনেও, যদিও আমি এই ভীষণ ডকুমেন্টে আছে এটা, যে দি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, মানে মানবিক দিক চিন্তা করে, তাদের যে 10,323-এর আমরা একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করব। সমস্যার সমাধান মানেই তো সেটেলমেন্ট। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, প্রায় 160 জন, আমি এখন দিল্লিতে পারছে, ম্যাক্সিমাম হার্ট স্ট্রোক করে মারা গেছে। গতকাল আপনি বেতন পেতেন 40,000, 50,000। এই মাসের পরে যখন দেখবেন 1 পয়সাও না, পরিবার পরিজন নিয়ে, তার মধ্যে 4 জন না 5 জন সুইসাইড করেছে, দেন দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। তুমি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেবে, হ্যাঁ, নিয়ম লঙ্ঘন করে যদি কেউ দেয়, সেটাকে আমি সমর্থন করি না, ঠিক আছে। তারা নিয়মাবলী টোটো পালন করেনি, প্রসিডিওরে ভুল ছিল, না হলে কি আর সুপ্রিম কোর্ট খারিজ করেছে? তাইলে তুমি পার্মানেন্ট সেটেলমেন্ট করবে কি করে? স্যার, এই বিষয়টাতে আমরা আমাদের একটা বিষয় রয়েছে বা একটা কথা বলার রয়েছে। আমরা সাংবাদিক মহল থেকেই তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় মন্ত্রিসভারই একজন মন্ত্রীর কাছে। তিনি বলেছিলেন যে ওনারা হিউম্যানিটেরিয়ান যে মানবিক দিক থেকে তারা বলেছিলেন যে একটা পার্মানেন্ট সলিউশন করবেন। এর মানে নাকি তারা সেই বিষয়টা বুঝাতে চায়নি যে তারা বিভিন্ন ক্ষেত্রে সলিউশন করতে পারে, শিক্ষকের চাকরি দেবে, এই বিষয়টা নাকি তারা উল্লেখ করেননি। দেখুন,
স্থায়ী সমাধান, পার্মানেন্ট সলিউশন তো স্থায়ী সমাধান। যারা শিক্ষকের উপযুক্ত শিক্ষকে যাবে, যারা করণিকের উপযুক্ত ক্লার্কের তারা ক্লার্কে যাবে যোগ্যতা অনুযায়ী, বা যারা যেই কোয়ালিফিকেশন অনুযায়ী। যেমন আপনি MA অনার্স, আপনি ইংলিশ অনার্স, আপনি ইংলিশের টিচার হবেন, এটাই তো প্রত্যাশা অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশন। যে যেখানে বিফিটিং, না খেয়ে যাতে না আমার কথাটা বুঝছে। এরা না খেয়ে মরছে, 160 জন মারা গেছে, তার মধ্যে আপনার 4-5 জন সুইসাইড করেছে, আর যারা মারা গেছে ম্যাক্সিমাম স্ট্রোক, হার্ট স্ট্রোক। কী করে পরিবার চালাবো? আন্দোলন করেছে, আন্দোলনের ওখানেও বিভাজন, ওই ইংরেজের পলিসি, ইংরেজ যাওয়ার সময় একটা পলিসি করেছে ডিভাইডিং রুল, ওইটাও হয়েছে, আমি সব দেখেছি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তখনকার শিক্ষামন্ত্রী দিয়েছিলেন। আশ্বাস তো আশ্বাসই রয়ে গেল। দেখুন, আপনি অনেক কিছু করলেন, খিদার জ্বালা বচনে ভর্তি হয় না। এরা অভুক্ত, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের জন্য কিছু করা উচিত। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ বাই ভিশন ডকুমেন্ট, বাই সংকল্পপত্র, এবারে ইউ ডু সামথিং ফর দেম। আমি তো বলব ইউ শুড ডু সামথিং ফর দেম, ফর দেয়ার ফ্যামিলি মেম্বার। একটা এই দেই, আপনি তো জুনিয়র সাংবাদিক, শুনুন, 2018-তে বামফ্রন্ট পেয়েছিল 41 পয়েন্ট সামথিং, মানে 42%, আর বিজেপি পেয়েছিল, বিজেপি IPFT 43 পয়েন্ট সামথিং, ওরা 44 বলে। আর 10,323 সবাই ভোটার, তার আত্মীয় স্বজন, পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয়, নিজের বাড়ির, সব নিয়ে অ্যাভারেজ যদি 6 জন ধরেন, 10,000 ইন্টু 6 তো 60,000। ওই 60,000 যোগ করলে, যদি এটা মাইনাস করেন এর থেকে, বিজেপির থেকে, আর বামফ্রন্টে যোগ করেন, দেখবেন বামফ্রন্ট ম্যাক্সিমাম ভোট পেত। এবং এই যে সরকারটা এসেছিল 18-তে, 10,323 লোকদের একটা ভীষণ ভূমিকা ছিল। ওরা শহর চিন্তা ছেড়ে রাস্তায় বোল্ডলি নেমেছিল, আত্মীয় পরিজন স্বজন নিয়ে সরকার পরিবর্তন করতে হবে, বামপন্থ পরিবর্তন করে বিজেপি আনতে হবে। ওরা করেছে, কিন্তু তাদের প্রতি গাদ্দারি করা হয়েছে। ওদের হলো, সিপিএমের হলো, দেখুন আমি খুব স্পষ্ট কথা বলি, সিপিএমের হলো প্রসিডিউর মানেনি, নিয়মকানুন মেনে চাকরি দিলে যাওয়ার কথা না, গেছে, ইট ইজ এস্টাবলিশ। আর বিজেপি কথা দিয়ে তাদের সেটেলমেন্ট করবে, এটার কথার খেলাপ করাটা, এটাকে গাদ্দারি বলা হয়, বেঈমানি বলা হয়। স্যার, মন্ত্রীবর্গের মধ্যে আরও একজনের একটি কথা আপনার কাছে তুলে ধরবো আমরা। একজন মন্ত্রী বলেছিলেন যে তাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরির ব্যবস্থা করা হয়েছে, এককালীন ছাড়ও দেওয়া হয়েছে, তারপরেও যদি তারা চাকরি নিতে না চায় তবে সেখানে সরকার পক্ষের কিছু করার নেই, এমনটা বলেছিলেন। কি বলবেন? দেখুন, আমি তো এই ধরনের খবর পত্রিকায় পাইনি, আপনি বলছেন। সাংবাদিক সম্মেলনে বলেছেন। শোনেন,
সাংবাদিক সম্মেলন আর সরকারি যে অর্ডার, গভর্নমেন্ট অর্ডার, দুই জিনিস। সম্মেলনে কথা বলেছেন, ধন্যবাদ জানাই, সে অনুযায়ী প্রসেস করা হয়েছে কিনা। প্রসেস করলে ওরা আপনার যোগ্যতা অনুযায়ী গ্রুপ সি, গ্রুপ ডি, আমি তো পত্রিকায় দেখিনি সরকার কোনো স্টেপ নিয়েছে, আমি দেখিনি। সাংবাদিক সম্মেলনে বলেছে, কি বলেছে আমি জানি না, আর আপনি কি বুঝেছেন এটাও আমি জানি না। আপনারা যা বলে সবটা তাই ইলেকট্রনিক মিডিয়াতে ভেন্টিলেট করেন, কিন্তু পত্রপত্রিকায় প্লাস মাইনাস তো কিছু হয়। সরকারি নির্দেশ হয়েছে কিনা আমি দেখিনি। If you have got any circular like this, give me. I will talk to the people, those who are suffering, those who are passing the days without food. 10,323-এর ব্যাপারে আমি অত্যন্ত সমবেদনা আমার আছে, তাদের ওয়েলউইশার আমি। আপনি সার্কুলার নিয়ে আসেন, উইদাউট সার্কুলার আপনি কথা বলছেন কেন? স্যার, আমাদের কথা নয়, মন্ত্রীবর্গের কথা। আর এইসব কথা টথা নিয়ে আমাকে জিজ্ঞেস করেন কেন? মন্ত্রীরা বলেছে, আপনাদের বলা উচিত ছিল হোয়ার ইজ দ্য সার্কুলার, হোয়ার ইজ দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। আমরাও তো 10,323 আসলে বলবো তোমাদের এই অর্ডার দিয়েছে, তোমরা কেন এগুলি দেখছো না? কারণ অনিয়ম হয়েছে, ইট ইজ এস্টাবলিশড বাই দ্য সুপ্রিম কোর্ট। এখন মানবিকতার দিকে লক্ষ্য রেখে এই সরকার কোনো প্রভিশন করলে এটা 10,323-এ অ্যাকসেপ্ট করা উচিত আমি মনে করি। এবং দেখুন, সুইসাইড করার থেকে, হার্টফিল করে মরার থেকে একটা প্রভিশন হওয়া তো উচিত। কিন্তু এই সরকার সার্কুলার দিয়েছে, অর্ডার দিয়েছে, দেখান অর্ডার। আপনারা বললেন না কেন, হোয়ার ইজ দ্য অর্ডার? জিজ্ঞেস করুন। এখন যেই মন্ত্রী বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওনাকে বলুন, আপনি তো বলেছিলেন তাদের গ্রুপ সি, গ্রুপ ডি, কেউকে টিচার, যার যেটা যোগ্য অ্যাকর্ডিং টু রুলস আমরা দেব। সেই সার্কুলারটা করুন। হোয়ার ইজ দ্য সার্কুলার? গভর্নমেন্ট অর্ডার লাগবে, আপনি বললেই হবে না। ভীষণ ডকুমেন্ট মানে না। কি প্রস্তাব এইবার এখন হলো, এই বছর গেছে সংকল্পপত্র, এগুলি করেই কথা রাখে না, আর প্রেস কনফারেন্সের কথা রাখবে। আপনি ইয়ং জার্নালিস্ট, আপনাকে বলবো যে মন্ত্রী বাহাদুরকে জিজ্ঞেস করুন, প্লিজ শো আস ইউর সার্কুলার দ্যাট ইউ হ্যাভ issued a notice, will solve the problem of the 10,223 আমরা তাদের সলভ করব। এই যারা যেই পদে যোগ্য, গ্রুপ সি, গ্রুপ ডি, টিচার, যারা অনার্স নিয়ে পাস করেছে, যারা বিএড ইন দ্য মিন টাইম করেছে, টেট দিয়েছে, তারা তো আর কেরানি হবে না, তারা টিচার হবে। এখনও শিক্ষকের পদ মোর দেন 6,000 ভ্যাকেন্ট। সব স্কুলগুলিতে উপযুক্ত টিচার নেই, পার্মানেন্ট হেডমাস্টার নেই। কি বলতে চান? স্যার, আমরা দেখতে পাই যে বাজেটে এবারে এডিসির বিষয়ে আসবো। যিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার বলেছেন যে বাজেটে এডিসির জন্য কিছুই নেই। কি বলবেন এই বিষয়ে? না, আমি জিতেনবাবু কি বলেছে কিছু নেই না, এখানে বাজেটে প্রপোর্শনেট টাকা অ্যালট করেনি এডিসির জন্য। কারণ
গতবার যেই টাকা দিয়েছে, গতবার বাজেট ছিল 25,169,11,00,000,000। গতবার এডিসিতে যা টাকা দিয়েছে 600 কত, এইবারে বাজেট বেড়ে গেছে 27,654,45,00,000,000। এইবারেও আমি নোট করেছিলাম কোথায় জানি, এইবারও অলমোস্ট সেম অ্যামাউন্ট দিয়েছে। এবার 672 কোটি, 64,30,000। তাইলে 25, ওইবারও 600 কত কোটি, 25,000 কোটি হলে 600, তারপরে 87,000 কোটি হলো 600 কোটি টাকা। এবং এডিসি আমি মনে করি, আমি বিধানসভায় বলেছি, বড়োল্যান্ডের মতো এটা স্টেট কাউন্সিলের মতো করে ডাইরেক্ট ফান্ডিং আসুক না দিল্লির থেকে, পরিধাম। এটা তো ঠিক, এডিসি এলাকার ডেভেলপমেন্ট কম হয়েছে, ইট ইজ ট্রু। আমি সত্যকে সত্য বলি। কেন তাদের ডেভেলপমেন্ট হবে? এই যে 10,323-এ অ্যাবাউট 4,000 জনজাতি ছিল, এসটি পিপল ছিল, ওদের মধ্যে মারা গেছে হার্টফেল করে। সুতরাং তাদের জন্য তো একটু আলাদাভাবে প্যাকেজ দিয়ে তাদের ডেভেলপমেন্ট করা প্রয়োজন বলে আমি মনে করি। স্যার, ত্রিপুরা মথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আমরা দেখতে পাই উনি বলেন যে বাজেটের শুধুমাত্র 2.7% রয়েছে যা এডিসির জন্য বরাদ্দ করা হয়েছে অর্থ, এবং তার মধ্যে সরকারি কর্মচারীদের দেওয়ার পর এডিসির ডেভেলপমেন্টের জন্য আর নাকি অর্থ থাকেই না। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী থাকে? উনি যেটা বলেছেন অ্যাকর্ডিং টু দ্য বাজেট স্টেটমেন্ট দেখে বলেছেন। কারণ এবার তো বাজেট হলো, আপনাকে বলেছি 27,654,45,00,000, আর এডিসিকে দিয়েছে 672,64,00,000। পার্সেন্টেজ করুন না, উনি তো না দেখে করেননি, বলেননি। সুতরাং ডাইরেক্ট যে ফান্ডিংটা, ওরা বলছে ইনডাইরেক্টলি ওই বিভিন্ন ট্রাইবাল ওয়েলফেয়ার দিয়ে এই দিয়ে সে দিয়ে করছে। এটা আমার মনে হয় the state government and the ADC establishment should sit together and solve the problem for the development of the, এইদিকে জাতি জনজাতি সবার যাতে ডেভেলপমেন্ট হয়। 600 কোটি টাকা টু লেস। আমি দেখেছি এখানের মধ্যে স্যালারি টেলারি অনেক আছে। আপনার দেখুন, হেলথ সার্ভিস মাত্র 30 লাখ টাকা, এটা হয় নাকি? তারপরে পাবলিক ওয়ার্কস, রোড অ্যান্ড বিল্ডিং 5 কোটি টাকা, এটা হয় নাকি? স্যালারি ডেপুটেড স্টাফ হলো 133,25,00,000। আমি তো বই দেখে বলছি। তাইলে বিভিন্ন স্যালারি বিভিন্ন স্টেজে আছে। স্যালারি তো আমি একদিন দেখলাম লিডার অফ দ্য অপোজিশন অনিমেষ বাবু বললো আমরা স্যালারি দিতে পারছি না। কি করে দেবে, টাকা কোথায়? তাইলে আপনার সুপ্রিমো যেটা বলেছে, উনি না দেখে তো বলেননি। পার্সেন্টেজ করলে তো অনেকটা এমনই আসে। স্যার, আমরা দেখতে
পাই যিনি প্রাক্তন সিএম রয়েছে এডিসি এলাকার, বর্তমানে অবশ্য সেখানে জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা মথা দল, কিন্তু প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মা বলেছেন তাদের সময় গাড়ির তেলের জন্য 3 লক্ষ টাকা খরচ হতো। কিন্তু এখন ওই বর্তমানে ত্রিপুরা মথা যে দল রয়েছে তারা সেই খরচ, গাড়ির তেলের খরচ এনে দাঁড় করিয়েছে 33 লক্ষ টাকায়। এ বিষয়ে আপনি কি বলবেন? উনি বলছেন যে জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎ করে নিচ্ছে ত্রিপুরা মথা। আমি আপনাকে একটা কথা বলি, আমার তো গাড়ি আছে, 1973 সালে আমি গাড়ি কিনেছি, 1973। আপনি যত বেশি চড়বেন তত বেশি ফুয়েল কনজামশন হবে। এখন এটা হলো এডিসির ব্যাপার। আমি আগে কত ব্যয় হয়েছে আমি তো অডিট করিনি, এখন কত হয়েছে আমি তো অডিট করি। এই ব্যাপারে যদি বেশি মুভমেন্ট করেন বেশি ব্যয় হবে, কম মুভমেন্ট করলে কম ব্যয় হবে। গাড়ি বাড়লে তেলের খরচও বাড়ে। তো এটা যে কোনো ডিসপুটেড ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না, এটা আলাদা বিষয়। আপনার সার্বিক স্বার্থে প্রশ্ন করুন। স্যার, আমরা দেখতে পাই যে এডিসির কিছু ইলিগেশন উঠে আসছে, যিনি বর্তমান সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়ার বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি উনার বিরুদ্ধে উঠে এসেছে যে উনি সিএমরা যে গাড়ি ব্যবহার করছে সে গাড়ির যে মূল্য রয়েছে সেই গাড়ি অধিক মূল্য দিয়ে ক্রয় করছেন। এছাড়াও আমরা শুনতে পাই যে বিজেপি বর্তমানে যে শাসক সরকার রয়েছে সেই দল আরডি ব্লক থেকে যে রাস্তা বানিয়ে দিয়েছে এডিসির জন্য, সেই রাস্তা এডিসিতে দেখিয়ে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া নাকি সেই অর্থ আবারও নিয়ে সে অর্থ আত্মসাৎ করছেন, এমনও অভিযোগ রয়েছে। এই বিষয়গুলিতে কী বলবেন? শুনুন, এক্সপেন্ডিচার হলে অ্যাকর্ডিং টু আই এম এ ম্যান অফ কমার্স, আমি ট্যাক্সেশন নিয়ে বেশি 50 বছর ওকালতি করছি। আপনি যেমন ইংলিশ অনার্স, ইংরেজিটা আপনার অনেকের থেকে ভালো এক্সপিরিয়েন্স থাকবে। এক্সপেন্ডিচারের ব্যাপারে যদি কোথাও গলত থাকে, যদি কোথাও ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেখানে এই করাও, অডিট করা, অডিটের প্রভিশন আছে, স্টেট অডিট আছে, সেন্ট্রাল অডিট আছে, তাহলে অডিটের কথা বলো। এই ব্যাপারে কত ব্যয় হয়েছে, কত কি হয়েছে, না জেনে না শুনে আমি কেন কমেন্ট করব? স্যার, তাহলে একটি আরটিআই রিপোর্ট রয়েছে, আমাদের কাছে তথ্য আছে যে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া নাকি কোনো উপদেষ্টা নিয়োগ করা যায় না এডিসিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এডিসিতে উপদেষ্টা নিয়োগ করা রয়েছে এবং সে মুখ্যমন্ত্রীর নেই বলা যেতে পারে, যে 2 লক্ষ টাকা মাসিক ভাতা পাচ্ছেন, সরকারি বাংলো ব্যবহার করছেন, কনভয় ব্যবহার করছেন। আপনার থেকে জানতে চাইবো যে আপনি অভিজ্ঞ রাজনৈতিকবিদ, আপনি কি জানেন যে এভাবে নিয়োগ করা যায় এডিসিতে উপদেষ্টা? আমি আপনাকে বলি, টোটাল এডিসিটা ইট ইজ আন্ডার দ্য গভর্নর অফ দি অনারেবল গভর্নর। উনিও 3 জন মনে হয় এডিসি মেম্বার এই করতে পারেন, নিযুক্ত করতে পারেন উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য এডিসি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এখন অ্যাডভাইজার করা হয়েছে কি না, বা হয়ে থাকলে 2 লাখ টাকা করে পাচ্ছে, এটা তো টাকাটা তো এভাবে, এটা তো মোয়ানা যে আপনাকে দিয়ে দেবে, এটা ট্রেজারির যাবে অর্ডার, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ট্রেজারিতে যাবে, ট্রেজারির থেকে ট্রান্সফার হবে এডিসিতে, ওখান থেকে টাকা পাবে। দ্যার ইজ এ প্রসিডিউর। উইদাউট দ্য কনকারেন্স অফ দ্য গভর্নর হওয়ার কথা না। এখন দেখতে হবে, ডিসপুটেড জিনিস নিয়ে তো আমি এই কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনার বেটার ইউ গো টু দ্য গভর্নর হাউস এই ব্যাপারে, কারণ গভর্নর ইজ দ্য হেড অফ দিস এডিসি,
TTAADC, এটার সর্বাধিনায়ক হলো গভর্নর অফ ত্রিপুরা। ওদের মনে কাছে স্যার, সামনেই রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষ দেশীয় রাজনীতিতে অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে, একজোট হয়ে এসেছেন। এনডিএ ভার্সেস ইন্ডিয়া একটি নাম উঠে আসছে। বিরোধী পক্ষরা বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যের বুকেও নাকি অনেকটা পরিবর্তন হতে দেখা যাবে, এমনটা আমরা বলতে শুনছি। এবং অন্যদিকে যদি আমরা দেখি, শাসক পক্ষ বলছে যে 100% আশাবাদী রয়েছে জয়কে নিয়ে। কি বলবেন, আপনার মতামত কি রয়েছে? দেখুন, যদি এবার আমাদের নর্থ ইস্টের আসাম বাদ দিয়ে বাকি স্টেটগুলি নিয়ে আমাদের অনারেবল কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গেজি, আর রাহুলজি অসুস্থ ছিল, আসেনি, আর আমার ভেনুগোপালজি আমাদের নিয়ে মিটিং করেছে 10 মাস আগে। দিস দ্য লাস্ট আমি গিয়েছিলাম, আশিসবাবু গেছেন, সুদীপবাবু গেছিলেন, আমরা মিটিং অ্যাটেন্ড করেছি, প্রসেস চলছে। কিন্তু 10 মাস আগে প্রেডিকশান করার মতন অভিজ্ঞতা আমার মতো ছোট্ট পলিটিশিয়ান। প্রথম কথা হলো, ত্রিপুরা সম্বন্ধে আপনি জিজ্ঞেস করুন। ন্যাশনাল পলিটিক্স আমাদের এআইসিসি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির থেকে স্পোক্সম্যানরা আছে, তারা কমেন্ট করবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, ত্রিপুরা রাজনীতিতে যদিও পুরনো, দলবদল করিনি, কিন্তু আমি এখান থেকে আমি অল ইন্ডিয়া পার্সপেক্টিভে কমেন্ট করব। এই ধরনের আদার ব্যাপারে জাহাজের খবর আমি রাখলেও আমি বলি না, বলা উচিত না। কি হবে কি না, পলিটিক্স এভরি মোমেন্টে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়। আপনারা কি জানতেন 2018 সালে বিজেপি আসবে? 17-তে জানতেন? কেউ জানত? 6 মাসে কেউ জানত? হঠাৎ একটা স্লোগান হলো, চলো পাল্টাই, শেষ, খতম। আমি উড়ে গেলাম, খড়কুটার মতন কংগ্রেসের নেতারা উড়ে গেল, আর কংগ্রেসে তারা বিজেপিতে গেছিল, তারা কিছু কিছু জিতেছে। এইবার জনগণ আমাকে আশীর্বাদ করেছে, আমি জিতেছি। বিজেপির প্রেসিডেন্ট হেরেছে, কোটি কোটি টাকা ব্যয় করে। আমার বক্তব্য হলো, দেখুন, আমার পলিটিক্যাল কেরিয়ারে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, লুকিয়ে চুকিয়ে কথা বলি। আপনি যে প্রশ্নটা করছেন, এটা হলো ন্যাশনাল লেভেলের একটা প্রশ্ন। এটার উত্তর দেওয়া এটা স্টেটের আমার মতো ছোট্ট একজন রাজনীতিবিদের অধ্যত্ত। I am not allowed or I am not permitted to comment on it. তাহলে একেবারেই আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে ত্রিপুরাবাসীর জন্য আপনি কি বার্তা রাখবেন? আমি প্রথমেই বলবো যে ত্রিপুরার যে শান্তির বাতাবরণ আপনারা অক্ষুণ্ণ রাখুন। সরকার পক্ষকে বলবো যে আপনারা জিরো ভায়োলেন্স বলেছিলেন, নির্বাচন হবে। জিরো ভায়োলেন্স হয়নি, গ্রামেগঞ্জে টুকটাক হয়েছে, কিন্তু পোস্ট ইলেকশনে অনেক ঘটনা ঘটেছে, যাদের ক্ষতি হয়েছে। রাজ্য সরকারকে আমি দাবি রাখব, এটা ডিএমের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট একটা আছে, আপৎকালীন ফান্ড আছে, ন্যাচারাল ক্যালামিটি, অগ্নিসংযোগ বা কিছু হলে একটা ফান্ড আছে, ওখান থেকে গরিব মানুষকে সাহায্য করার জন্য বলবো। হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কর্মচারী, বেকারদের জন্য চিন্তা করার জন্য আমি সরকারের কাছে দাবি রাখব।
আমি শান্তি চাই, ত্রিপুরার মঙ্গল হোক। ত্রিপুরা আমার মা, ত্রিপুরার স্বার্থের পরিপন্থী কিছু আমি টলারেট করব না, যে সে যেই হোক। ফার্স্ট আমাদের রাজ্য ত্রিপুরার ডেভেলপমেন্ট চাই, এবং ত্রিপুরার ডেভেলপমেন্টের ব্যাপারে যে রেসপন্সিবল হবে তাকে ছেড়ে আমি কথা বলবো না। আমি অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, আমি অলওয়েজ ডকুমেন্টারি এভিডেন্স আর আমি কথা বলি না। আর আপনাকে বলবো, আপনি ধন্যবাদ আপনার টিভি চ্যানেলকে, আমার কাছে এসছেন। রাজ্যের একটা ক্ষুদ্র নেতাকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রশ্ন করবেন না, কারণ রাজ্যের একজন অভিজ্ঞ নেতৃত্ব আপনি আপনি এ বিষয়ে বলবেন না? আপনি বললেন রাজ্যের অভিজ্ঞ, আমি তো দেশের অভিজ্ঞ না। সেন্ট্রালে আপনি বৈঠকে উপস্থিত থাকছেন, তাহলে আপনার অনেক কিছুই জানা আছে। আমি অনেক রাজ্যের অবজারভার ছিলাম, কংগ্রেসে, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, এদিকে মণিপুর, আসাম, কিন্তু অনেক প্রায় 16-17 রাষ্ট্রেরই ছিল, কারণ আমার 52 ইয়ার্স ইন কংগ্রেস পলিটিক্স। তাই কিন্তু অবজারভার থাকে এক জিনিস, পলিটিক্যাল কমেন্ট করা অ্যানাদার থিং। হোয়াট ইজ প্রিভেলিং অ্যাট প্রেজেন্ট, এটা তো আমার জানা নেই। আমি এটা বলে দিলাম, আপনি কালকে আবার আরেকজনে বলবে, উনি কোথা থেকে বলবো। সুতরাং ইন্ডিয়ান পলিটিক্স, নট অনলি ইন্ডিয়ান পলিটিক্স, স্টেট পলিটিক্সও প্রতি মোমেন্টে ইট ইজ দ্য চেঞ্জিং অফ রিয়েলিটি। এখন আমি একটা কথা বলবো, আপনারা অভিজ্ঞ বলেন, যাই বলেন, রাজ্যের কথা চিন্তা করুন, রাজ্যের ডেভেলপমেন্ট করুন, এবং ডাবল ইঞ্জিন দুটোটা কিন্তু কলাপস, ব্রেকডাউন। আপনি বেকার, যার জন্য একটা চ্যানেলে চাকরি করছেন, অনার্স MA ইন ইংলিশ, আমার কাছে খারাপ লাগছে। ছেলেটাও বেকার, কেন বেকার থাকবেন? একটা না একটা কাজে যুক্ত থাকবেন। এই চ্যানেলে চাকরি করাতে না আপনি কিছুটা করছেন, ঘর থেকে বেরিয়ে এসছেন। মোদিজি বলেছিল বিফোর কামিং টু দ্য পাওয়ার অ্যাজ প্রাইম মিনিস্টার, মোদিজি বলেছিল 2 করোড় নকলি তেলা দেगा পার সাল মে, 1 বছরে 2 কোটি দেবে। 9 বছর হলো, 9 দুগুণে 18 কোটি। কোথায়? 90 লক্ষ চাকরি হারিয়েছে, এও সেমি গভর্নমেন্ট। আর তো পত্রপত্রিকায় যা দেখলাম, প্রাইভেট সেক্টর তো বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। আপনার চ্যানেল যদি ডিস্টার্ব হয়, আপনাকে রাখবে? সুতরাং ত্রিপুরার মঙ্গলের জন্য আমি প্রার্থনা করি, সরকারকে বলবো নিরপেক্ষভাবে, সবাই তো নিরপেক্ষ হয় না, সবাই আত্মপক্ষ সমর্থন করে, ইট ইজ দ্য নেচার। কিন্তু যেটা চোখে লাগে, এই কমিশন সিস্টেমটা বন্ধ করতে হবে, দালালি সিস্টেম বন্ধ করতে হবে, দলমত নির্বিশেষে। আপনারা মনে হয় একটা কথা আপনি জানেন না, আপনি ছোট ছিলেন, এখন প্রশ্ন উঠে গেছে, যারা মন্ত্রী ছিল
যারা পদাধিকারী ছিল বা আছে তাদের সম্পত্তি হাজার হাজার গুণ বেড়ে গেছে। আমাদের কংগ্রেসের যখন 72 থেকে 77 যখন সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এমন একটা তখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বিরোধী নেতা ছিলেন, নমস্য জ্যোতিবাবু, তখন পবিত্র বিধানসভায় প্রশ্ন করেছিলেন যে এটা কমিশন করা হোক, আপনার যে মন্ত্রী বা যে কর্মকর্তারা তাদের অর্থ হাজারো গুণ লাখো গুণ বেড়ে গেছে, এটা কমিশন করা হোক। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত চিফ মিনিস্টার এবং গভর্নর ছিলেন তিনি পাঞ্জাবে, ওয়াংচু কমিশন করেছিলেন। তো এই সরকার একটা কমিশন করুক। এই সরকারের অনেক মন্ত্রী আর পদাধিকারী সম্পর্কে তো একটা প্রশ্ন উঠেছে, প্রশ্ন না, দেখবেন লাহে লাহে, আপনারা তো আসামে একটা কথা আছে, লাহে 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 গম পাইব কি হয়েছে। এই যা চলছে এই সরকার, এমনিতে টাকা নাই, তারপরে হরির লোড। এটা আমি যেটা বলবো, আমি আগেও বলেছি, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ, প্রাইমারি হি সিমস টু বি এ জেন্টেলম্যান, ভালো একটা ইমেজ নিয়ে ঢুকেছে। এখন অবধি 10 মাসে তেমন কোনো পত্রিকায় দেখিনি। তো আমি বলবো ওনার স্পষ্টীকরণের জন্য ওনার মন্ত্রিসভার যারা আছেন, পদাধিকারী যারা আছেন বা ছিলেন, তাদের সম্পত্তি হিমালয়ান ইনক্রিজ হয়েছে। ওশেনিক এস্টাবলিশমেন্ট, এগুলির তদন্ত করার একটা ওয়াংচু কমিশনের মতন একটা কমিশন করার আমি দাবি রাখি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনগণের মনে যে প্রশ্নগুলি থাকে সেগুলিকে নিয়ে একান্ত সাক্ষাৎকারে ছিলাম একজন অভিজ্ঞ রাজনৈতিকবিদ গোপাল রায় স্যারের সাথে। আমরা কিছু বিষয় স্পষ্টীকরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।